বিস্তারিত রাজ্যসভায় জোর ধাক্কা খেল মোদী সরকার। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবে জিতে গেল বিরোধীদের সংশোধনী। সিপিএম এর আনা সংশোধনীর পক্ষে অন্যান্য দলের সঙ্গে ভোট দিল তৃণমূল। রাজ্যসভায় জোর ধাক্কা খেল মোদী সরকার। রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবে জিতে গেল বিরোধীদের সংশোধনী। সিপিআইএম এর আনা সংশোধনের পক্ষে অন্যান্য দলের সঙ্গে ভোট দিল তৃণমূল। মঙ্গলবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর বিতর্কে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বামসহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা রাষ্ট্রপতির ভাষণে নানা বিষয়ে তার কাছে ব্যাখ্যা চান। মোদীর উত্তরে সন্তুষ্ট হননি বিরোধীরাও। চালিয়ে খেলার মোড়ে ছিলেন প্রধানমন্ত্রীও। বামেদের আক্রমণে করতে ছাড়েননি তিনি। এরপরই রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবে সংশোধনী চেয়ে বসেন সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরি। উচ্চ স্তরে দুর্নীতি দমন ও কালো টাকা ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থতার কথা রাষ্ট্রপতির ভাষণে না থাকায় প্রশ্ন তোলেন বাম নেতা। এ ব্যাপারে সংশোধনী আনতে চেয়ে ভোটাভুটির দাবি করেন ইয়েচুরি। তৃণমূল সহ সব বিরোধী দলই তার প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় হেরে যায় সরকার। সিপিআইএম এর আনা সংশোধনীর পক্ষে ভোট দেওয়া নিয়ে প্রথমে দ্বিধায় ছিলেন তৃণমূল সাংসদরা। ফোন যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন এই ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এরপরে ইয়েচুরি সংশোধনের পক্ষে ভোট দেন তৃণমূল সাংসদরা। এদিন রাজ্যসভায় বিরোধী ঐক্যের এই ছবিটাই সরকারকে চিন্তায় রাখছে। দেশের সংসদীয় গণতন্ত্রের দীর্ঘ ইতিহাসে এর আগে মাত্র 3বার রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবে বিরোধীদের আনা সংশোধনী জিতে গিয়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নির্ভয়া তথ্যচিত্র ইস্যুতে রাজ্যসভা উত্তপ্ত হয়ে ওঠার পর তথ্যচিত্রের উপর সরকারি নিষেধাজ্ঞা জারি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নির্ভয়া তথ্যচিত্র ইস্যুতে রাজ্যসভা উত্তপ্ত হয়ে ওঠার পর তথ্যচিত্রের উপর সরকারি নিষেধাজ্ঞা জারি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ব্রিটিশ চলচ্চিত্রকার লেসলি উড ওয়েন তিহার জেলে গিয়ে দিল্লি গণধর্ষণ কাণ্ডে অপরাধী মুকেশ সিংয়ের সাক্ষাৎকার নেন। যে প্রক্রিয়ায় এই সাক্ষাৎকার নেওয়া হয়েছিল তা আইন বিরুদ্ধ বলে আজ উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। এরপরই তথ্যচিত্রের সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। রাজনাথ সিং বলেন, ইন্টারভিউ শুটিং করার সময় শর্ত রাখা হয়েছিল শুধুমাত্র সামাজিক উদ্দেশ্যে এই সাক্ষাৎকার ব্যবহার করা যাবে, কোনো রকম বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। জেল কর্তৃপক্ষ তথ্যচিত্রের কথা জানার পর এই বিষয়ে আইনি নোটিশও ইস্যু করা হয়। এদিন রাজ্যসভায় রাজনাথ সিং আশ্বাস দেন সরকার এই তথ্যচিত্র কোনোভাবেই সম্প্রচারিত হতে দেবে না। বলেন, সরকার 16 ডিসেম্বর 2012 ঘটনার চরম বিরোধিতা করে। আমরা কোনো ব্যক্তি বা দলকে এই ঘটনা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেব না। মহিলাদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় সরকার দায়বদ্ধ। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দিয়ে রাজনাথ সিং বলেন, এই ঘটনা জানার পরে আমি ব্যক্তিগতভাবে দুঃখিত হয়ে পড়ি। এরপর কোনোদিনও যাতে এইভাবে দর্শকদের সাক্ষাৎকার নেওয়ার অনুমতি না দেওয়া হয় সেই বিষয়ে খেয়াল রাখবে সরকার। Inmates in Tihar jail of cases related to atrocities against women was given by the Ministry of Home Affairs on 24 July 2013, and thereafter the permissions were given by the jail authority to shoot the documentary to Miss Leslie Woodwin and Miss Anjali Bhushan with the following conditions. First, prior approval of jail authorities is to be taken for publishing the research paper or for releasing the documentary film which is being made for purely social purposes without any commercial interest as conveyed. Second condition, to interview only such convicted prisoners who give written consent. Third condition, the complete unedited footage of shoot in the Tihar jail premises will be shown to the jail authorities to ensure there is no breach of prison security. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে বুধবার সিবিআই তদন্ত চালালো চিটফান্ড সংস্থা রোজভ্যালির আগরতলা অফিসে। সিবিআইয়ের মোট 18 জন প্রতিনিধি রাজ্যে এসেছেন তল্লাশি চালানোর জন্য। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে বুধবার সিবিআই আধিকারিকরা চিটফান্ড সংস্থা রোজভ্যালির আগরতলা অফিসে তল্লাশি চালায়। এদিন সকালে সিবিআই আধিকারিকরা পশ্চিম জেলার চম্পকনগর এলাকার নারায়ণ দাস নামে এক রোজভ্যালি এজেন্টকে তার বাড়ি থেকে নিয়ে এসে রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণের রোজভ্যালির ত্রিপুরার সার্কেলের প্রধান কার্যালয়ে অভিযান শুরু করেন। এখনও তাদের তদন্ত চলছে। সূত্রের খবর, এদিন সিবিআই আধিকারিকরা ত্রিপুরা পুলিশকে প্রথমে না জানিয়েই অভিযান শুরু করে।
এই বিষয়ে সিবিআই আধিকারিকরা সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেননি। তবে দুপুর 2টা নাগাদ ত্রিপুরা পুলিশের সেন্ট্রাল ডিএসপি সংবাদ মাধ্যমকে জানান সিবিআইয়ের মোট 18 জন প্রতিনিধি রাজ্যে এসেছেন। এদের মধ্যে 3 জন ডিএসপি র্যাঙ্কের অফিসার। এখনো সিবিআই কাউকে গ্রেপ্তার করেনি, শুধু নথি সংগ্রহ করছেন। সেন্ট্রাল ডিএসপি আরও জানান তারা রাজ্যের মোট 7টি স্থানে অভিযান চালাচ্ছেন। কোনো খবর পাওয়া গেছে না, একটা কোনো খবর তাহলে নাই। স্যার আজকে এই Just হানাটা আজকে রেকর্ডটা কালেকশন করতে। আচ্ছা কতজন প্রতিনিধি স্যার ভিতরে? এমনিতে তো সিবিআই তো বলছিল 18 জন আসল অফিসার, আচ্ছা এর মধ্যে 3জন ডিএসপি, অন্যান্য ইন্সপেক্টর আছে, অন্যান্য স্টাফ আছে সিবিআই শিলং ক্যালকাটা মিলে। তো বেসিক্যালি তারা আজকে রেকর্ড কালেকশন করতেছে। পরবর্তী আর কয়টা জায়গাতে তারা আজকে তদন্ত চলছে? কয়টা জায়গা বলতে তো 7টা জায়গাতে আমাদের জানা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। 25 বেসিস পয়েন্ট রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক, কমতে পারে গৃহ ঋণের সুদের হার। প্রথমবারের জন্য 30,000-এ ছিল শেয়ারের সূচক। 25 বেসিস পয়েন্ট রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক, কমতে পারে গৃহঋণের সুদের হার। প্রথমবারের জন্য 30,000 ছুঁল শেয়ার বাজারের সূচক। ঊর্ধ্বমুখী নিফটিও। অপরিবর্তিত রইল ক্যাশ রিজার্ভ রেশিও। কমলো সোনার উপর দাম, ডলারের তুলনায় বাড়ল টাকার দাম। বাজেট প্রস্তাব পেশের সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন বৃদ্ধির লক্ষ্যে জোর দেওয়া হবে খরচে লাগামের উপর। এবার সরকারের সেই সিদ্ধান্তে যোগ্য সঙ্গত করল রিজার্ভ ব্যাংক। চলতি আর্থিক বছরে জানুয়ারি মাসের 15 তারিখ 0.25% কমেছিল রেপো রেট। 1.5 মাসের মধ্যে ফের সুদের হার কমালো শীর্ষ ব্যাংক। রেপো রেট 7.75% থেকে 0.25% কমে হলো 7.5%। 6.5% অপরিবর্তিত রিভার্স রেপো রেট। অপরিবর্তিত থাকছে ক্যাশ রিজার্ভ রেশিও বা নগদ জমার অনুপাত। বস্তুত স্বল্পকালীন মেয়াদে ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকের কাছ থেকে যে সুদের হারে ঋণ পায় তাকে বলে রেপো রেট। আর বাণিজ্যিক ব্যাংকগুলির থেকে রিজার্ভ ব্যাংক যে সুদের হারে ঋণ নেয় তাকে বলে রিভার্স রেপো রেট। রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন জানিয়েছেন, মুদ্রাস্ফীতি এবং রাজস্ব ঘাটতি কিছুটা কমার ফলে এই সিদ্ধান্ত। All that's happened in the last few days, the railway budget, the budget, the economic survey, now the RBI cut. I think all of these are suggesting that the Indian economy has is on its way to maintaining a healthy momentum, and the outlook looks good because it's backed by the data, backed by reforms, a budget that's going to hopefully push forward growth. So if the outlook is looking good, I think the rating agencies should draw their lessons from that improving outlook. রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তের জেরে কমবে সুদের হার।
বাণিজ্যিক ব্যাংকগুলি সুদ কমালে বাড়ি ও গাড়ির ঋণে মাসিক কিস্তির অঙ্ক অনেকটাই কমবে। অন্যদিকে চাঙ্গা শেয়ার বাজার কিছুটা কমেছে সোনার উপর দাম, ডলারের তুলনায় দাম বাড়ল টাকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিবিআই নজরে এবার রোজভ্যালি। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যেখানে রোজভ্যালির অফিস হোটেল রয়েছে, এমনকি গৌতম কুণ্ডের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে। তল্লাশিতে নেমেছেন সংস্থার প্রায় 150 জন গোয়েন্দা। সিবিআই নজরে এবার অন্য বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেখানে রোজভ্যালির অফিস হোটেল রয়েছে, এমনকি গৌতম কুণ্ডুর বাড়িতেও তল্লাশি চলছে। মোট 43টি জায়গায় সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। তল্লাশিতে নেমেছেন সংস্থার প্রায় 150 জন গোয়েন্দা। তল্লাশি চলছে কলকাতার 7-8টি অফিসে। বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরের অফিসে হাজির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তল্লাশি চালানো হচ্ছে রোজভ্যালির ডিরেক্টর ও আধিকারিকদের বাড়িতেও। পশ্চিমবঙ্গের বাইরে উড়িষ্যা, আসাম, ত্রিপুরা সহ যেখানে রোজভ্যালির অফিস বা আধিকারিক রয়েছেন, সেখানে চলছে তল্লাশি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘদিন সীমান্তে তার কাটার বেড়ার কাজ বন্ধ থাকলেও বুধবার পুনরায় সোনামুড়া বলার ঢেপায় শুরু হয় সীমান্তে তার কাটার বেড়া নির্মাণের কাজ। সীমান্তে কয়েকটি পরিবারের নিরাপত্তা চেয়ে সড়ক অবরোধ করলেও মহকুমা শাসক পান্না আহমেদের আশ্বাসে অবরোধ মুক্ত করে এলাকাবাসীরা। দীর্ঘদিন সীমান্তে তারকাটা বেড়া নির্মাণ কাজ বন্ধ থাকার পর আজ পুনরায় বলের ডিপা শুরু হয়েছে সীমান্ত বেড়ার কাজ। যদিও গ্রামবাসীদের প্রবল দাবি ছিল যে 150 গজের মধ্যে বসবাসকারী 45 পরিবারের নিরাপত্তা নিয়ে অল্প সময়ের জন্যও কাটালিয়া সোনামুড়া পথ অবরোধ করে গ্রামবাসীরা। মহকুমা শাসক পান্না আহমেদের উপযুক্ত আশ্বাসে পরে মুক্ত হয় পথ অবরোধ। এই জায়গাটা আমাদের কোনো নোটিশ দিচ্ছে না, জায়গাটা টাকা পয়সা কোনো আমার কিছু দিয়েছে না, কোনো আজকে জায়গা এর জোর হবে জায়গাটা নীতি গিয়েছে জায়গা। আমি ডেম বাবুর কথা বলতে গেছি, পুলিশ বাহিনী, থানা বাহিনী তারা আমরা আক্রমণ বেরিয়ে দিয়ে আটক করে দিচ্ছি। আমাদের দাবি হইল আমরা যে ক্ষতিপূর্ণ অপূর্ণ আমরা ব্যবস্থা আমরা করে দাও, কারণ তার বেড়া হচ্ছে আমরা কোনো আপত্তি নেই, কোনো ক্ষতিপূরণ দিতেছে আমরা রাস্তা অবরোধ করবো। 0 পয়েন্টে তার কাটা করা হওয়ার লাগে আমরা সবাই বলছিলাম, ঠিক আছে 0 পয়েন্টে তার কাটা করা হয় নাই, আমরা মনে না 150 মিটারের দিকে তার কাটা করা হওয়ার লাগে জবরদস্তি করতেছে। সোনামুড়া মহকুমায় 76 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে বেশিরভাগ জায়গায় তার কাটার বেড়া হয়েছে, বাকি রয়েছে 11 কিলোমিটার, যার মধ্যে 8 কিলোমিটার ডালাইয়ের কাজও শেষ হয়েছে ইতিমধ্যে, বাকি রয়েছে 3 কিলোমিটার। বলারডেপায় কাজ শুরু হয়েছে 900 মিটারের একটি খালি স্থানে। এখানে চলছে অ্যাঙ্গেল বসানোর কাজ। মহকুমা শাসক পান্না আহমেদ জানান, বলারডেপার এই অংশের কাজ শেষ করে নবদ্বীপ চন্দ্রনগরের সীমান্তে কাজ শুরু হবে। বাংলাদেশে বিজেপির সাথে কথা বলে দুটি মসজিদের জায়গার সমাধানও হতে পারে বলে জানান তিনি। আমরা মহকুমাতে বলের ঢেপা এরিয়াতে 300 মিটারের মতো আমরা বর্ডার ফেন্সিং এখনো করতে পারিনি আগে। আজকে আমরা বলের ঢেপা এরিয়াতে বর্ডার ফেন্সিংয়ের কাজ শুরু করলাম। আমরা আজকে 50 মিটার অবধি কাজ শেষ করেছি, কাল থেকে বাকি কাজ চলবেই। তো এক্ষেত্রে কাজ করার সময় সামান্য লোকাল মানুষ যারা আছে তারা কিছু ডিমান্ড করেছে যে কাজটা যাতে 0 পয়েন্টে হয়। তো আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে 0 পয়েন্টে করা কখনোই সম্ভব নয়, এটা আমাদের আয়ত্তের বাইরে। এটা শুরু করি অ্যাকর্ডিংলি করে 50 মিটার অবধি আমরা কাজটা শেষ করেছি। 31টা অ্যাঙ্গেল আমরা আজকে দাঁড় করিয়েছি এবং কাল থেকেও কাজ একইভাবে চলবে। ঢেপা শেষ করে তারপরে আমরা এনসিনগরের একটু গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপটা শেষ করার আমরা উদ্যোগ নিচ্ছি। সোনামুড়াতে এখনও 11 কিলোমিটার মতো আনফেন্সড জায়গা রয়ে গেছে এবং এটা বলের ঢেপা কাজ শেষ হওয়ার পরেই আমরা ফেজ ওয়াইজ এনসিনগর ধরব, তারপরে নগরে একটা জায়গা রয়ে গেছে, গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপটাকে আমরা শেষ করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আইটিআই কলেজ পরীক্ষায় ছাত্রের পরীক্ষা দিলেন শিক্ষক নিজেই। ঘটনা খোয়াই সোনাতলা আইটিআই কলেজে। রাজ্য জুড়ে শিক্ষা বিপ্লব চলছে। এই শিক্ষা বিপ্লবের উদ্দেশ্য রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দেশের 1 নম্বর স্থানে নিয়ে যাওয়া, কিন্তু একই শিক্ষকরা শিক্ষার্থীদের পরীক্ষা দিচ্ছেন নিজেরাই। খোয়াই সোনাতলা এলাকার আইটিআই কলেজের 2য় সেমিস্টার পরীক্ষা ছাত্রর বদলে দিলেন এক শিক্ষক। গত 25শে ফেব্রুয়ারি আইটিআই কলেজে পাম্প ও রাজমিস্ত্রি বিভাগের 2য় সেমিস্টার পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষা কেন্দ্রে শিক্ষক সুকান্ত পাল এক ছাত্রের খাতায় তিনি সব উত্তর লিখে দিলেন প্রকাশ্যে। পরীক্ষা হলে অন্য শিক্ষকরা কর্মরত থাকলেও সুশান্ত বাবুর শিক্ষকের ভয়ে
কেউ মুখ খুললেন না। অভিযোগ উঠছে আইটিআই কলেজের পাম্প বিভাগের শিক্ষক সুকান্ত পাল ছাত্রীর সঙ্গে আর্থিক রক্ষা করেন এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার বিষয়ে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্রের খাতায় প্রশ্নের উত্তর লিখে দেওয়ার ঘটনার চিত্র সাধারণ মানুষ স্বচক্ষে আর দেখেনি। খোয়াই সোনাতলা আইটিআই কলেজের হগব শিক্ষক সুকান্ত পাল প্রকাশ্যে ছাত্রের খাতায় উত্তর লিখে দিলেও কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জেনেও চেপে যায়। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করার এই ধরনের অপরাধ শিক্ষকদের হাতে সংগঠিত হলেও তাদের বিষয়ে কর্মচারী সংগঠন যেমন চুপ, ঠিক তেমনি রাজ্য শিক্ষা দপ্তরের উর্বর মস্তিষ্কের আধিকারিকরা নীরব। অর্থের বিনিময়ে কলেজ শিক্ষক ছাত্রের খাতায় উত্তর লিখে দেওয়ার ঘটনা ফাঁস হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় শিক্ষার্থীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টিওআইএফ সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে ধুলিবাড়িতে অনুষ্ঠিত হলো অসংগঠিত যুবক যুবতীদের নিয়ে এক সচেতনতামূলক কনভেনশন। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখেই অনুষ্ঠিত হয় এই কনভেনশন। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ধুলিবাড়িতে অনুষ্ঠিত হয় ব্যাপক অংশের অসংগঠিত যুবক যুবতীদের নিয়ে সচেতনতামূলক কনভেনশন। কনভেনশনের প্রধান বক্তা ছিলেন মির্জা রাজাপুর কেন্দ্রের এমডিসি পরীক্ষিত মুরা সিং। এছাড়া সংগঠনের বিভাগীয় সভাপতি রামচন্দ্র নোয়াতিয়া সহ এক ঝাঁক স্থানীয় নেতৃত্ব। এদিনের কনভেনশনে উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। ধলিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কনফারেন্স হলে উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ। ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন সোনামুড়া বিভাগীয় কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই মহকুমার 17টি ভিলেজ এলাকায় এই জাতীয় গণকনভেনশন চলবে প্রাথমিক পর্যায়ে। এছাড়াও চলতি মাসের 8 মার্চ থেকে 11 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে জাঠা মিছিল ও খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানও। সংগঠন সূত্রে জানা যায়, মুখ্যত এডিসি নির্বাচনকে সামনে রেখেই অশুভ চক্রান্তকারী রাজনৈতিক দলসমূহ যাতে এলাকায় যুব মন মানসিকতাকে বিভ্রান্ত করতে না পারে তার জন্যই সংগঠন ধারাবাহিক এই প্রয়াস জারি রাখবে। এদিনের কনভেনশনে বক্তব্য রাখেন পরীক্ষিত মুরা সিং, রামচন্দ্র নোয়াতিয়া, বিশ্বমণি মুরা সিং ও কৌশিক চন্দ। ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার জাতি উপজাতিদের স্বার্থে সারা ত্রিপুরা রাজ্যে এই উন্নয়ন হচ্ছে বলেই আজকে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা অন্যতম। এরপরে বড় সিংহ ত্রিপুরাতম সরকার তাল বেলায়, শাল বেলায়, দিনে থালিক বেলায়, সন্তকরই বর্মি ছানি রাস্তা কানা কানা করা তামাও পলিথিন বাই নক করে যা চলার নং গাড়ি বাই থাকলা আচকই খিতকা নিনে উব নঙ্কা খেতকা সার। ত্রিপুরা উপজাতি এলাকা অথবা সামগ্রিকভাবে রাজ্য সেটি এই রাজ্য নিয়ে একটা অংশকে বড় এই রাজ্য নিয়ে উন্নয়ন, এই রাজ্য নিয়ে জাতি উপজাতি সিংহ মৈত্রী অথবা এই রাজ্য নিয়ে সামগ্রিক পরিবেশ পরিস্থিতি যারা প্রথম খাইতে মানবে প্রতিদিন চিন্তা খাইত আপনি। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। 26 দিনের রেগার মজুরি না পেয়ে পঞ্চায়েতে তালা ঝুলালো বিক্ষুব্ধ রেগা শ্রমিকরা। ঘটনা বিশালগড় ব্লকের অধীনস্থ চন্দ্রনগর পঞ্চায়েতে। পরে ব্লক আধিকারিকের আশ্বাসে মুক্ত হয় পঞ্চায়েত। আবারও বঞ্চিত রাজ্যের রেগা শ্রমিকরা। গত পুজো মরশুমে কাজ করে আজও তাদের ভাগ্যে কাজের মজুরি জুটেনি। এমনই চাঞ্চল্যকর অভিমত ব্যক্ত করলেন বিশালগড় ব্লক অধীন চন্দ্রনগর পঞ্চায়েতের রেগা শ্রমিকরা। বিগত 26 দিনে রেগা মজুরি পাওয়ার দাবিতে বুধবার দুপুর 2টা নাগাদ প্রায় 1.5 শতাধিক রেগা শ্রমিক পঞ্চায়েতের তালা ঝুলিয়ে দিল। শ্রমিকরা অভিযোগ করে দিনের পর দিন তাদের টাকা দেবে আশ্বাস দিচ্ছে পঞ্চায়েত কর্তৃপক্ষ, অথচ টাকা দেওয়ার নামে কোনো নামগন্ধ নেই। তাই বাধ্য হয়ে রেগা শ্রমিক এবং এলাকার লোকজন জড়ো হয়ে অফিসে সব কর্মীদের ঢুকিয়ে বাইরে থেকে তালাবন্দি করে বিডিওকে খবর দেয়। মানে পূজার থেকে কাজ শুরু হয়েছে, পূজার কাজ টাকা 2 দিনের টাকা জমা থাকা সত্ত্বেও এরপরে কাজ চলতে, কাজ চলার পরে আজকে এতদিন পর্যন্ত কাজ হয়েছে। বিগত দিনে 24 দিনের কাজ হয়েছে, 24 দিনের কাজ হওয়ার পরে আজকে সবের 4 মাস দিয়ে গেছে পেমেন্ট নাই। এর মধ্যে 2 দিন আমরা ডাইকে নেওয়ারানি করে এই টাকাটা আমরা দিতেছে না। আজকে বৃষ্টির মাঝে সবাই গেলাম আইছে, কেউ কাজ বদ্ধ করে আমরা আইছি। কি পঞ্চায়েত নাম কি? চন্দ্রনগর পঞ্চায়েত। কতগুলো আমরা দুই দিন আমরা ঘুরে যাইতেছি, টাকাটা গুলো দিতেছে না। দেন আমরা অনেকে কাজ বদ্ধ করে গেলাম আমরা আইছি। টাকা এক টাকা পাইছি না, টাকা না পাইছি আমরা
পার্টির লেগে কাজ করি, ঠিক আছে না? তো এর লেগে আজকা দিব কয়ে এসে টাকা তুলে এসে আবার জমা দিয়ে এসে গেছে গা বাড়ি, আর কোনো আমরা টাকা পাইছি না। সুদার 2 দিন ধরে খাচ্ছি না। প্রায় ঘন্টা 3 বাদে ব্লক আধিকারিকের তরফ থেকে আশ্বাস দেওয়া হলে পঞ্চায়েত কর্মীদের তালা খুলে দেওয়া হয়। পঞ্চায়েত সচিব ছবিদেব জানিয়েছেন, ব্যাংক গাফিলতির কারণেই শ্রমিকরা সময়মতো তাদের মজুরি পাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালের ডিডব্লিউএস দপ্তরের উদ্যোগে উত্তর পাহাড়পুর পঞ্চায়েত এলাকার থামামুড়ায় নির্মাণ কাজ চলছে পাম্প হাউস ও পানীয় জলের রিজার্ভারের। এর পরিষেবা চালু হলে উপকৃত হবে এলাকাবাসীরা। কাঠালের ডিডব্লিউএস দপ্তরের উদ্যোগে উত্তর পাহাড়পুর পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম থাম্মামুড়ায় নির্মাণ কাজ চলছে একটি গভীর নলকূপের পাম্প হাউস ও পানীয় জলের রিজার্ভার। এতে ব্যয় হবে 50 লক্ষ টাকা। স্থানীয় পঞ্চায়েতের অনুমোদন ক্রমে দপ্তরের ঐকান্তিক প্রচেষ্টায় আগামী মাসের প্রথম দিকে থাম্মামুড়া, রাঙ্গামুড়া সহ 2টি গ্রামের প্রায় 2 শতাধিক পরিবার স্থায়ীভাবে পরিশ্রুত পানীয় জল পেতে বাড়ি বাড়ি পাইপলাইনের কাজ সহ নির্দিষ্ট স্থানে জলের পয়েন্ট নির্মাণ এবং যাবতীয় কাজ ইতিমধ্যেই প্রায় 90% শেষের পথে। সাম্প্রতিক ডিডব্লিউএস দপ্তরের ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট পঙ্কজ সূত্রধর জানান, যত দ্রুত সম্ভব চলতি শুষ্ক মরশুমেই গ্রামের মানুষ যাতে পরিশ্রুত পানীয় জল পেতে পারে তার জন্য দপ্তর বদ্ধপরিকর। আপনারা দেখছেন, আমরা থামামুড়াতে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে একটা পানীয় জল এবং পানীয় জলের একটা আমরা প্রজেক্ট আমরা চালু করছি। এটা এই শুষ্ক মরশুমের মধ্যে এটার কাজ আমরা শেষ করব এবং এই যে থামামুড়া এবং রাঙ্গামুড়া এলাকাতে যে 300 থেকে 350 উপজাতি এবং মুসলিম সম্প্রদায়ের লোক বসবাস করেন, তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা এই থেকে পরিশ্রুত পানীয় জল দেওয়ার যে আমরা প্রতিশ্রুতি আমরা তাদেরকে দিয়েছি, তা আমরা এই শুষ্ক মরশুমের মধ্যেই আমরা এর কাজ শেষ করব এবং সবাইকে পরিশ্রুত পানীয় জল প্রদান করব।